সম্পূর্ণভাবে সহযোগিতা করেছিলেন এই কাজটা করার জন্য। আমরা করতে পেরেছি, সবার প্রচেষ্টা, সকল সদস্য এবং পুরো পঞ্চায়েত বডির সমর্থন ছিল এই কাজে, তো আমরা করতে পেরেছি। সেই সাথে সাথে এখন পঞ্চায়েতের গভীরতা নিয়ে বলতে গেলে অনেক বড় বক্তব্য দিতে হয়, তো সেখানে আমি শর্টে বলছি। খানাকুল 1-2 ব্লক এবং পান্ডুয়া যে আমাদের পঞ্চায়েত প্ল্যান তৈরি হয়, সেই প্ল্যান অনুযায়ী শিশু বান্ধব এই 3টে ব্লকে প্ল্যান করতে বলা হয়েছে। তো সেই তার উদ্যোগ হিসাবে আমরা যেহেতু দেখেছি পঞ্চায়েতের সামনে একটা ছোট্ট জায়গা আছে, পঞ্চায়েতে বিভিন্ন মায়েরা আসেন বাচ্চাদের নিয়ে, তো আমরা যদি এটা শিশু বান্ধব পরিবেশ গড়ে তুলতে পারি তাহলে যে সময়টা কাজের জন্য ব্যয়িত হয়, বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে শিশু উদ্যানে, সেটা উদ্বোধন হবে আজকে। এই দুটো কাজ, রাজা রামমোহন রায়ের পূর্ণমূর্তি উন্মোচন এবং শিশু উদ্যান উদ্বোধন, এই দুটো কাজ হবে। সমস্ত অতিথিবৃন্দ যারা ইতিমধ্যে এসেছেন পঞ্চায়েতের পক্ষ থেকে সবাইকে নমস্কার জানাই এবং স্বাগত জানাই, এবং যারা অডিয়েন্স আপনারা আছেন আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে এই অনুষ্ঠান পরিচালনার জন্য আমি মাননীয় সঞ্জয় ঘোষাল মহাশয়ের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে। ধন্যবাদ। এই মুহূর্তে দেখছেন আপনারা সরাসরি সংবাদ সম্মেলন ফেসবুক পেজে লাইভ ছবি। রাজা রামমোহনের যে নমস্কার, মূর্তি, সেই মূর্তির উদ্বোধন রামমোহন এক গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্রচেষ্টায় একটি পার্ক, রামমোহন এক গ্রাম রাজা রামমোহন রায়ের পঞ্চায়েতের সামনেই শিশু পূর্ণ অবয়ব মূর্তি উন্মোচন সেই ছবি অনুষ্ঠান, আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলন ফেসবুক পেজে। সেটা সম্বর্ধনা অনুষ্ঠান শুরু হয়ে গেছে। উপস্থিত প্রত্যেককে বিমান ঘোষ রামমোহন এক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দিত করছি। দাস, রামমোহনের যে সমস্ত গবেষক, গ্রামের মানুষ এবং এলাকার বিশেষ সমাজসেবী মানুষরাও কিন্তু একটা আলাদা আবেগ আছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। সেই বিশেষ মুহূর্তে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সম্মাননীয় অতিথিবর্গকে আমরা রামমোহন এক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রণাম জানাই, অভিনন্দন জানাই। আমি আজকের এই যে মাঙ্গলিক অনুষ্ঠান, একটা পবিত্র অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাদের মধ্যে যারা অতিথি হিসেবে আসবেন তার মধ্যে অনেকেই এসে গেছেন। আমি অনুরোধ করব রামমোহন গবেষক, আমাদের সকলের প্রিয় বিভাসী শেখ, তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য সাদর আহ্বান জানাচ্ছি। আমরা পেয়েছি আর একজন রামমোহন গবেষক, সকলের শ্রদ্ধেয় মাস্টার মশাই ডক্টর পরেশ চন্দ্র দাস মহাশয়, তিনি মঞ্চে আছেন। আমাদের প্রণম্য ব্যক্তি, জয়রামবাটি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সম্মাননীয় অধ্যক্ষ স্বামী প্রবোধানন্দ মহারাজ, পূজ্যপাদ মহারাজ, তাকে আমরা প্রণাম জানাই। আছেন আমাদের মধ্যে পরশুরা সম্মাননীয় বিধায়ক বিমান ঘোষ মহাশয়, আছেন আমাদের রামমোহন গ্রাম পঞ্চায়েতের সম্মাননীয় প্রধান পূজা সাঁতরা মহাশয়া, আর এসে গেছেন আমাদের মধ্যে দেবাশিস শেখ, মঞ্চে আসন গ্রহণ করেছেন। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, এবং যারা এখানে রামমোহন অনুরাগী আছেন, এসেছেন এই অনুষ্ঠান উপলক্ষে, প্রত্যেককে আমরা রামমোহন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। রামমোহনের যে মহান আদর্শ, এই আদর্শ উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানাই। অনেকে উদ্বুদ্ধ হয়েছেন। তো এই যে অনুষ্ঠান, রাজা রামমোহন রায়ের পূর্ণ অবয়ব মূর্তি, সেটা রামমোহন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেটা তৈরি করা হয়েছে। সেটা আবরণ উন্মোচন যে অনুষ্ঠান সেটা হবে। আমি প্রথমে অতিথিবর্গকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, যারা দায়িত্বে আছেন প্রত্যেককে। অতিথি বরণ অনুষ্ঠান, চন্দনের ফোঁটা, ফুলের চড়া, উত্তরীয়
এবং আমাদের ভালোবাসার অর্ঘ পুস্তক রামমোহন এবং বিদ্যাসাগরের উপর লেখা, সেই ভালোবাসার অর্ঘ আমরা তুলে দেব অতিথিবর্গের হাতে। এই প্রসঙ্গে বলি, রামমোহনা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান উপপ্রধান যারা এসেছেন তাদের মঞ্চে আহ্বান করছি আসন গ্রহণ করার জন্য। প্রাক্তন প্রধান উপপ্রধান যদি এসে থাকেন আমাদের এই অনুষ্ঠানে, হয়তো দর্শকের আসনে আছেন, তাদের বিনীত অনুরোধ আপনারা মঞ্চে এসে আসন গ্রহণ করুন। এই সম্মান আমরা জানাতে চাই আপনাদের। আমরা প্রত্যেকে বরণ প্রক্রিয়াটি শুরু করছি। মাইক্রোফোনে যিনি আছেন উনি একটু ছানাইয়ের আওয়াজ একটু দেখবেন। আমরা প্রথমে পরম পূজ্যপাত অধ্যক্ষ জয়রামবাটি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের প্রবোধানন্দ মহারাজ, তাকে আমরা আনুষ্ঠানিকভাবে বরণ করে নিচ্ছি আমাদের ভালোবাসার অর্থ দিয়ে। ফুলের তোড়া, চন্দনের ফোঁটা, উত্তরীয় এবং রামমোহনের উপর একটি পুস্তক আমাদের ভালোবাসার অর্থ রূপে আমরা তুলে দিচ্ছি। আমরা পেয়ে গেছি রামমোহনা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান সম্মাননীয় গুলাচাঁদ দত্ত মহাশয়কে। তিনি মঞ্চে আসন গ্রহণ করেছেন, আমরা আনন্দিত। এই গ্রাম পঞ্চায়েতের অনুভব প্রধান ছিলেন বিগত দিনে। এবার আমরা বরণ করে নিচ্ছি আমাদের সকলের প্রণম্য ব্যক্তি, রামমোহনের উপর বহু গ্রন্থ রচনা করেছেন আমাদের সকলের মাস্টারমশাই ডক্টর পরেশ চন্দ্র দাস মহাশয়, ব্রাহ্মণ গবেষক ডক্টর পরেশ চন্দ্র দাস মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, অতিথি হিসেবে আছেন। আমরা আনন্দিত। তাকে আমরা রামমোহন এক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিচ্ছি উত্তরীয়, চন্দনের ফোঁটা, ফুলের তোড়া এবং আরেকটি ভালোবাসার অর্ঘ একটি পুস্তক, বিদ্যাসাগরের উপর একটি পুস্তক, বিদ্যাসাগরের উপর লেখা একটি পুস্তক আমরা ওনার হাতে তুলে দিচ্ছি। এবার আমরা বরণ করে নিচ্ছি আনুষ্ঠানিকভাবে পুরসুরার সম্মাননীয় বিধায়ক, বিধানসভার সদস্য, আমাদের সকলের ভালোবাসার মানুষ বিমান ঘোষ মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি রামমোহন এক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং উপস্থিত দর্শকবৃন্দের পক্ষ থেকে। ফুলের তোড়া, উত্তরীয়, চন্দনের ফোঁটা এবং আমাদের ভালোবাসার অর্ঘ রামমোহনের উপর লেখা একটি গ্রন্থ
আমরা বরণ করে নেব রামমোহন এক গ্রাম পঞ্চায়েতের সম্মাননীয় প্রধান, যদিও উনি উদ্যোগ নিয়েছেন, তাকেও আমরা আমাদের দর্শকদের পক্ষ থেকে যে উপস্থিত আছি আমরা আমাদের এবং রামমোহন এক গ্রাম পঞ্চায়েতের অধিবাসীর পক্ষ থেকে ওনাকে আমরা বরণ করে নিচ্ছি উত্তরীয় চন্দনের ফোঁটা, ফুলের তোড়া এবং বিদ্যাসাগরের ওপর একটি গ্রন্থ। পূজা সাঁতরা মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি ফুলের তোড়া দিয়ে উত্তরীয় এবং বিদ্যাসাগরের উপর একটি গ্রন্থ ওনার হাতে আমরা তুলে দিচ্ছি। এবার আমরা বরণ করে নেব আঞ্চলিক ইতিহাস গবেষক, সাংবাদিক রামমোহন গবেষক। রামমোহনের উপর অনেক গ্রন্থ রচনা করেছেন, আমাদের সকলের ভালোবাসার মানুষ, যার উপমা উনি নিজেই দেবাশিস সেন। তাকে আমরা পেয়েছি আমাদের এই পূর্ণ দিনে রামমোহনের পূর্ণাবয়ব মূর্তির উন্মোচন যে অনুষ্ঠান, সেটি দিনে আজকে বিশেষ দিনে পুরসুরা 2 নম্বর পঞ্চায়েতের প্রধান সম্মাননীয় সুদীপ্ত ঘোষ, তাকে আমরা মঞ্চে আহ্বান করছি আসন গ্রহণ করার জন্য। তাকে আমরা বরণ করে নেব। আমরা বরণ করে নিচ্ছি বিশিষ্ট রামমোহন গবেষক, আঞ্চলিক ইতিহাস গবেষক, বিশিষ্ট সাংবাদিক, বাংলা এখন পত্রিকার সম্পাদক সম্মাননীয় দেবাশিস সেন মহাশয়কে আমরা বরণ করে নিলাম। আচ্ছা, বই দেওয়া হয়নি, বইটা বিদ্যাসাগরের ওপর। আচ্ছা, আমাদের দুজনকে বরণ করা বাকি আছে। প্রথমে আমরা আমাদের সঞ্চালককে বরণ করে নেবো। এটা যে কোনো অনুষ্ঠানেরই মূল একটা ইয়ে। ম্যাডাম আসুন প্লিজ। সঞ্জয় বাবুকে আমরা বরণ করে নেবো। আর আমাদের বড় বাবুকে আমরা আমাদের মধ্যে পেয়েছি সৌমেন প্রামাণিক মহাশয়। আপনি প্লিজ একটু স্টেজে আসবেন, আপনাদের দুজনকে বরণ করে নেওয়া হবে। একটু জোরে হাততালি, এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, একটু বড়তালির প্রয়োজন আছে। আমাদের মধ্যে আমরা পেয়েছি প্রাক্তন উপপ্রধানকে গোলাচাঁদ দত্ত, ওনাকে বরণ করে নেওয়া হবে। আচ্ছা, সৌমেন বাবুকে আমি বলি। আর আমাদের আরেকটা প্রসেস বাকি আছে, স্বামী প্রমোদানন্দের হাতে বইটা তুলে দিচ্ছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক বিমান ঘোষ মহাশয়। এটা সবাইকে বলবো একটু ভালো করে ক্যাপচার করুন, জোরে হাততালি দেবেন। সৌমেন বাবুকে বরণ করে দিচ্ছে আমাদের পিআরপি প্রিয় কারো ফুলের স্তবক দিয়ে। একটা উত্তরীয় চন্দনটা নিয়ে আসবেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পুরসুরা 2 এর প্রধান সুদীপ্ত কুমার ঘোষ মহাশয়, ওনাকে বরণ করে নেবে। কিন্তু ম্যাডাম পাপাই অনিরুদ্ধ বাবু, আপনি একটু স্টেজে আসবেন। অনিরুদ্ধ বাবু, আমরা বরণ করে নিচ্ছি পুরসুরা 2 এর প্রধানকে। এরপরে সঞ্জয় বাবুর হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। দাদা চলুক না, আমরা দেখে এখানে ডাকা হয়েছে কেন? দাদাই করুন, সবাই করো না, কারো অসুবিধা না হয় সেটা দেখে করলে হবে। আমরা কারো অসুবিধা করছি, আমরা করছি কি? আমরা অতিথি বরণের অনুষ্ঠান এইমাত্র শেষ করলাম, তবে শেষ নয়, এরপরে যারা অতিথিরা আসবেন আমরা তাদেরকে আনুষ্ঠানিকভাবে আমাদের ভালোবাসা দিয়ে বরণ করে নেব। আজকের এই মুহূর্তে রবি ঠাকুরের একটা উক্তি খুব মনে পড়ছে।
ওনার বয়স যখন 25 বছর, রামমোহনের উদ্দেশ্যে উনি লিখলেন। খুব মধুর সম্পর্ক ছিল ঠাকুর পরিবারের সঙ্গে রামমোহনের, সেটা অনেকেই জানেন। যে বক্তারা পরপর বলবেন সেগুলো হয়তো উঠে আসবে সে বক্তব্যের মধ্যে। তিনি বলেছিলেন বর্তমান সমাজে ভিত্তি স্থাপন করেছিলেন রামমোহন রায়। আমরা সমস্ত বঙ্গবাসী তাহার সম্পত্তি উত্তরাধিকারী, তাহার নির্মিত ভবনে বাস করিতেছি। এই উক্তির মধ্য দিয়ে বোঝা যায় রামমোহনের কি অবদান, তিনি কি মানুষ ছিলেন। এই মনীষী সম্পর্কে বিশ্বকবি তার যে অনুধাবন, তার যে উপলব্ধি, এটা বোঝা যায় এই উক্তি। হে রামমোহন, আজি 7 বৎসর করি পার, মিলিল তোমার নামে দেশে সকল নমস্কার। মৃত্যু অন্তরাল ভেদি তাও তবে অন্তহীন দান, যাহা কিছু জরা জীর্ণ তাহাতে জাগাও নব প্রাণ। যাহা কিছু মূঢ় তাহে চিত্তের পরশ মনে তব, এনে দিক উদ্বোধন, এনে দিক শক্তি অভিনব। 1340 সালে রামমোহনকে শ্রদ্ধা জানিয়ে বিশ্বকবি লিখেছিলেন। এই কথা মিলিয়ে আমরাও আজকের এই অনুষ্ঠানে রামমোহনের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা প্রণাম নিবেদন করছি। আমরা এবার চলে যাচ্ছি উদ্বোধনী সঙ্গীতে। একটি সঙ্গীতের মধ্য দিয়ে আজকের সভা উদ্বোধিত হচ্ছে। পরিবেশনায় বিশিষ্ট সঙ্গীত শিক্ষক সুজিত মান্না, তাকে আহ্বান করছি সঙ্গীত পরিবেশনের জন্য। প্রথমে আমরা এই শিল্পীকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেব রামমোহনের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। সুজিত কুমার মান্না। মিডিয়া পার্সন যারা আছে তাদের কাছে বিনীত অনুরোধ, একটু দূর থেকে ছবিগুলো নেবেন। সামনেটা একটু অবস্ট্রাকশন হচ্ছে অনেকের কাছে, একটু সাইড থেকে করলে ভালো হয়। মিডিয়া পার্সন যারা এসেছেন তাদেরকে আমরা রামমোহন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। এই অনুষ্ঠানটা আপনারা কভার করছেন, জনগণের কাছে তুলে ধরবেন আজকের এই অনুষ্ঠানের গুরুত্ব। অত্যন্ত ভালো লাগছে আপনাদেরকে। এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় বিশিষ্ট সঙ্গীত শিক্ষক সুজিত কুমার মান্না। আমরা পালন করে নিচ্ছি আমাদের মিডিয়া পার্সনকে, খুব ভালো লাগছে। হ্যালো হ্যালো।
প্রথমেই যাকে কেন্দ্র করে এই অনুষ্ঠান, সেই ভারতপতি রাজা রামমোহনের চরণে জানাই শতকোটি প্রণাম। তো এত একটা সুন্দর মুহূর্তে নিজেকে থাকতে পেরে, যাই হোক, আমি রবি ঠাকুরের একটি গান বলে আমার উদ্বোধনী অনুষ্ঠান শুরু করছি। আমি ভাই তোমার অসীমে প্রাণ মনোরমে, যত দূরে আমি ভাই কোথাও কোথাও তোমার অসীমে প্রাণ মনোরমে, যত দূরে আমি মৃত্যু সে ধরে মৃত্যুর দুঃখ হয় দুঃখের মৃত্যু সে ধরে মৃত্যুর দুঃখ হয় দুঃখের তোমা হতে যাবে হইবি আপনার পারে চাই, তোমার অসীমে প্রাণ মনোরমে, যত দূরে আমি ফেলিতে কোথাও গানে সংসার ভার, পলক ফেলিতে কোথায় একাকার, জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই, তোমার অসীমে প্রাণ মনোরমে, যত দূর। এখন আমরা পেয়েছি খানাকুলতলী গ্রাম পঞ্চায়েতের সম্মাননীয় প্রধান, তাকে আমরা আনুষ্ঠানিকভাবে বরণ করে নিচ্ছি আজকের এই অনুষ্ঠানে সকলের পক্ষ থেকে। সরস্বতী দাস মহাশয়াকে আমরা আনুষ্ঠানিকভাবে বরণ করে নিচ্ছি চন্দনের ফোঁটা উত্তরীয় ফুলের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছেন এই গ্রাম পঞ্চায়েতের সদস্যা ছিলেন বা আছেন, তাদের যৌথভাবে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এর মধ্যে আমরা প্রথমেই শুনে নেব এই গ্রাম পঞ্চায়েতের সম্মাননীয় প্রধান শ্রীমতী পূজা সাঁতরা মহাশয়ের অনুভূতি, কারণ এই অনুষ্ঠানটা উনি উদ্যোগ নিয়েছেন। স্বাগত ভাষণ উনি দিচ্ছেন আজকের অনুষ্ঠান সম্পর্কে। ওনার এই যে আয়োজন, এই আয়োজনের মধ্যমণি উনি, তার কাছে দু কথা শুনে নেব আজকের অনুষ্ঠান সম্পর্কে। উনি আমাদের কি শোনাতে চান আমরা মন দিয়ে শুনি।
হ্যালো, এখানে সমস্ত আমার যারা মেম্বার আছে তাদেরকে আমার থেকে আন্তরিক শুভেচ্ছা, ও আমার অফিস স্টাফ আর ভিআরপি তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা। আর উপস্থিত আছেন এই মঞ্চে ডক্টর পিসি চন্দ্র দাস, তিনি লেখক। উপস্থিত আছেন স্বামীজি প্রবোধানন্দ মহারাজ, এমএলএ পরশুরার বিধায়ক আমাদের বিমানদা, দেবাশিস শেঠ রামমোহনের গবেষক, এবং আমাদের সবথেকে বড় হচ্ছে রামমোহনের সচিব সেক্রেটারি। ও উপস্থিত আছেন আমাদের পুরসুর টুয়ের প্রধান সুদীপ্ত দা, উপস্থিত আছেন আমাদের খানাপুর টুয়ের সরস্বতী দাস মহাশয়, আর প্রাক্তন প্রধান উপপ্রধান এবং মেম্বার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার পর আরো রয়েছে যারা, তারা বলবেন রামমোহনের বিষয়। শুনলেন এই রামমোহন এক গ্রাম পঞ্চায়েতের সম্মাননীয় প্রধান শ্রীমতী পূজা সাঁতরা মহাশয়া তার যে বক্তব্য এবং তার যে অভিমত সেটা প্রকাশ করলেন আজকে অনুষ্ঠান সম্পর্কে। তাকে সকলের পক্ষ থেকে অভিনন্দন জানাই। এবার আমরা শুনে নেব পরম পূজ্যপাত স্বামী প্রবুদ্ধানন্দ মহারাজের তার যে অভিভাষণ, তার মুখনিসৃত বাণী আমরা শুনে নেব। উনি জয়রামবাটি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সম্মাননীয় অধ্যক্ষ স্বামী প্রবুদ্ধানন্দ মহারাজ, আমাদের সকলে পূজ্যপাত, তার আশীর্বাণী আমরা শুনে নিই এবার। নিরঞ্জনং নিত্যং অনন্তরূপং ভক্তানুপম পার্থিব বিগ্রহং বৈ ঈশাবতারং গরমীন সমিত্যং তং রামকৃষ্ণ শিরসন্নমাম। মঞ্চ উপবিষ্ট শ্রদ্ধেয় ডক্টর পরেশচন্দ্র দাস মহাশয়, প্রাক্তন উপপ্রধান গোড়াচাঁদ দত্ত মহাশয়, আমার প্রিয় মাননীয় বিমান ঘোষ মহাশয়, দেবাশিস শেঠ মহাশয়, মঞ্চ উপবিষ্ট অন্যান্য সমস্ত সম্মানীয় অতিথিবৃন্দ, এই পঞ্চায়েতের প্রধান মাননীয় পূজা সাঁতরা মহাশয়া, অনুষ্ঠানের সঞ্চালক এবং উপস্থিত শ্রোতৃমণ্ডলী, বিমানবাবুরই আমন্ত্রণে যোগাযোগে হঠাৎ করে এখানে আসা হয়ে গেল। এসে ভালো লাগছে। আপনাদের পঞ্চায়েত এই ভবন যেভাবে সাজিয়েছেন অতি মনোরম, পুরোটাই দেখে খুব ভালো লাগলো। আজকে যার একটা অনুষ্ঠান উদ্বোধন হবে, সেই শিশুদের জন্য যে পার্ক আপনারা করেছেন, রাজা রামমোহন রায়ের যে মূর্তি করেছেন, এগুলো উদ্বোধন হবে, এ তো আছেই। প্রধানের ঘরে বসেছিলাম, খুব সুন্দর করে দেখলাম সাজানো। সাজানো অনেক জায়গায় থাকে, কিন্তু একটা রুচির পরিচয়ের ব্যাপার আছে। সেখানে দেখলাম একদিকে রাজা রামমোহন রায়ের ছবি, আর ঠিক অপোজিটে উল্টো দিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি। আর সাইডের যে খোপগুলি আছে সমস্ত আমাদের বাংলার মনীষী, এই হুগলি জেলার যিনি যুবাবতার সেই ভগবান শ্রীরামকৃষ্ণদেব একদিকে রয়েছে,
অপরদিকে মা সারদা রয়েছেন, বিদ্যাসাগর রয়েছেন, আবার রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন। দেখে আমার খুব ভালো লাগলো। এই জিনিসটাই আমরা দেখতে চাই যে যারা সম্মানীয় শ্রদ্ধেয় তাদের প্রতি যেন আমাদের এই সম্মান এবং শ্রদ্ধা বরাবর ও অটুট থাকে। যে জিনিসটা অনেক সময় অভাব দেখা যায়, জ্ঞানের অভাবে এবং সংস্কৃতি চর্চার অভাবে দেখা যায় যে পূর্বসূরীদের দেখানো যে পথ সেটা অনেক সময় উত্তরসূরীদের দ্বারা অনুসৃত হয় না। তাই এইটাই এসে খুব ভালো লাগছে। আর রাজা রামমোহন রায় তিনি তো এই এলাকারই মানুষ ছিলেন। রাজা রামমোহন রায়কে আমরা ভারত পথিক বলেই সাধারণত শুনে এসেছি, কিন্তু পরেশবাবু পরেশচন্দ্র দাস তিনি একটি বই লিখেছেন, নাম হচ্ছে বিশ্বপথিক রামমোহন। বইটা আমার ওই ব্যাগে আছে। তা এই বিশ্বপথিক রামমোহন যথার্থই তিনি ভারত পথিক বলে তাকে ছোট করা হয়। তিনি প্যারিসে গেছেন, ইংল্যান্ডে গেছেন, ইউরোপে নানা জায়গায় গেছেন, সুতরাং তিনি বিশ্ব পথিক তো বটে। এই রামমোহন তিনি ছিলেন প্রথম রেল যাত্রী। আর অনেক দিনের থেকে এলাকার মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল, স্বপ্ন ছিল যে আমাদের এই এলাকায় এই খানাকুল তথা রাধানগরেও যেন রেল আসে, রেল স্টেশন হয়। এখানে স্মরণ করতে হবে বিমান ঘোষ মহাশয়ের অবদান। তিনি এ ব্যাপারে অনেক চেষ্টা করেছেন, যার ফলশ্রুতিতে সাফল্য মিলেছে আমরা দেখছি। আরামবাগ টু খানাকুল রেল লাইন অনুমোদিত হয়েছে। তার একটা বিরাট অ্যামাউন্ট টাকা যাতে স্যাংশন হয় সেজন্য বিমানদা আমরা বলি অনেক চেষ্টা করেছেন। আর একটা বিমানবাবুর সেটা হলো যে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেন, সেজন্যই ভালো লাগে। আমাদের যে মিশন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, আমরা অনেক দুস্থ অনাথ ছেলে মেয়ের উপর কাজ করি। আমাদের জারামবাটিতে যদি যান দেখবেন প্রচুর এরকম দুস্থ অসহায় অনাথ ছাত্রছাত্রী সেখানে বিনা পয়সায় থেকে পড়াশোনা করে। তাই আমরা যখন বিমানদাকে কোনো আবেদন করি ছাত্রছাত্রীদের জন্য, আবেদন করিও নাই করি, বিমানদা দিয়ে থাকেন খেলাধুলোর সরঞ্জাম, নানা রকম ফুটবল ক্রিকেট থেকে তাদের পড়াশোনার বই খাতা ইত্যাদি। বিমানদা নিজে গিয়ে ছাত্রদের সঙ্গে খেলেন এবং ক্রিকেট মাঠে নিয়ে পড়েন, এখনো ভালো লাগে। তাই ওনার আহ্বানে আমি এখানে আর কি আসতে বাধ্য হলাম, কাজের ব্যস্ততার মধ্যেও উপেক্ষা করতে পারিনি। আর রামমোহনের এলাকার শুধু মানুষ হলেই হবে না, আমাদেরকে রামমোহনকে জানতে হবে। তা নইলে বাইরে যখন যাব বা আপনারা যাবেন, কেউ যদি কিছু প্রশ্ন করে তখন কিন্তু বোকা হয়ে যেতে হবে, কিছু বলতে পারবে না। তাই রামমোহনের সম্বন্ধে জানতে হবে, পড়াশোনা করতে হবে। আজও বইয়ের কোনো বিকল্প নেই। আর অনেকে বলে যে কেন, আমার তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আছে, আমি ওখান থেকেই সব যা জানার জেনে নেব। তাহলে ভুল করবেন। হোয়াটসঅ্যাপে দিবারাত্র প্রচুর ভুল ভাল আসে। অনেক বাণী আসছে রামকৃষ্ণদেবের নামে, বিবেকানন্দের নামে, আমরা দেখি রবীন্দ্রনাথের নামে, যেগুলো ওনারা কোনো কালে বলেননি। সুতরাং এরকম ভুল ভাল শিখে যাবেন, সেই অরিজিনাল বই করতে হবে। পরেশবাবুর লেখা বিশ্বপথিক রামমোহন বইটা আমি রিকমেন্ড করব। অত্যন্ত পরিশ্রম করে খেটে উনি লিখেছেন। তাই মনে মনে ভাবছিলাম যে কখন উনি এত লিখলেন। স্কুল সামলে, সেকেন্দারপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব, এসব সামলে, সংসারের দায়িত্ব সামলে এত লিখলেন কখন?
একটা সেরওয়ার বিষয় ওনার এই নিষ্ঠা। দেবাশিস সেন মহাশয় উনিও অনেক ইতিবাচক, উনিও আজকে এসছেন, ভালো ব্যাপার। রামমোহনের মূর্তি এই যে আপনারা এখানে বসেছেন, এর মাধ্যমে আপনাদের একটা অত্যন্ত সদিচ্ছার মনোভাবের পরিচয় পাচ্ছি। রামমোহন এক, এই যেহেতু পঞ্চায়েতের নাম, সুতরাং এখানে রামমোহনের মূর্তি থাকাটা অত্যন্ত উপযুক্ত, অত্যন্ত সঠিক। এবারে রাজা রামমোহন রায়ের সম্বন্ধে যে কথা বলতে হয় সেটা হচ্ছে যে তিনি তখনকার যুগে কি বিরাট একটা ব্যক্তিত্ব, কি বিরাট একজন আধুনিক মানুষ ছিলেন। আজকে আমরা যে যেখানে দাঁড়িয়ে আছি এর পিছনে রাজা রামমোহন রায়ের অবদান, বিরাট অবদান অনস্বীকার্য। এই যে মেয়েরা আজকে স্বাধীনভাবে ঘোরাফেরা করছে, স্কুল কলেজে যাচ্ছে, এই যে এগিয়েছে এই নারী মুক্তি, এর প্রথম যিনি রূপকার তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। তিনি মেয়েদের অধিকার রক্ষার স্বার্থে অনেক লড়াই করেছেন, অনেক বই লিখেছেন। রাজা রামমোহন রায় নিজের গাঁটের পয়সা খরচ করে তিনি এই সমস্ত কাজ করতেন। বই লেখা, বই ছাপানো, পত্রপত্রিকা প্রকাশ, বিশাল পাণ্ডিত্য, বিরাট মেধা, বাংলা, সংস্কৃত, আরবি, ফার্সি, ইংরেজি সবই যেন তার মাতৃভাষার মধ্যে ছিল। বিভিন্ন ভাষায় খবরের কাগজ বার করতেন, সাময়িক পত্র, সংবাদ, কৌমুদি বার করতেন। এই যে আজকের মেয়েরা এই যে বেঁচে আছে, এও রামমোহনের অবদান। ওই সহমরণের জন্য কত লড়াই তাকে করতে হয়েছে। এই সহমরণ, এই যে নিষ্ঠুর কথাটা, রাজা রামমোহন রায় না থাকলে এটা উচ্ছেদ করা যেত না। আর রাজা রামমোহন রায়কে আজকে আমরা মালা দিচ্ছি, সম্মান দিচ্ছি ঠিকই, কিন্তু রাজা রামমোহন রায়কে যে কি প্রবল বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে ভাবা যাবে না, কল্পনা করা যাবে না। প্রচুর বাধা। সেই বাধা গোঁড়া খ্রিস্টানরা দিয়েছে, সেই বাধা গোঁড়া হিন্দুরা দিয়েছে, সেই বাধা গোঁড়া মুসলমানরা দিয়েছে। শুধু তাই নয়, সামাজিক বাধা শুধু নয়, তার বাবা তার প্রবল বিরোধী ছিলেন। ছেলেকে বিধর্মী ঘোষণা করে দিয়ে তাকে ত্যায্য পুত্র করে দিয়েছেন। তার পরবর্তীকালে তার মা তারিণী দেবী, তিনিও ছেলের বিরোধিতা করেছেন। এমনকি কোর্টে রামমোহনের বিরুদ্ধে আপিল করেছিলেন রামমোহনের মা। রামমোহন প্রথমে মায়ের সঙ্গে কোর্টে লড়তে রাজি হননি, পরে চিন্তা করলেন ওই বিষয় আসলে সম্পত্তির ভাগ মা রামমোহনকে দেবে না। রামমোহন কিন্তু পরে চিন্তা ভাবনা করে কোর্টে গেছিলেন এবং সেখানে আইনি লড়াইয়ে রামমোহন বিজয়ী হয়েছিলেন। কিন্তু সমস্ত সম্পত্তি রামমোহন আবার পরে তার মাকে ফিরিয়েও দিয়েছিল, কিচ্ছু নেয়নি। সব আবার জেতার পরেও সব সম্পত্তি মাকে ফিরিয়ে দিয়েছিল। রামমোহনের ভাই, দাদা সব বিরোধিতা করেছে, এমনকি রামমোহনের স্ত্রী বিরোধিতা করেছে, রামমোহনের ছেলে বিরোধিতা করেছে। এর কারণটা হচ্ছে তাকে বুঝতে না পারা। কেন এনারা সময়ের থেকে এত বেশি এগিয়ে থাকেন, তারা যে সময়ে বাস করছেন তার থেকে তাদের দৃষ্টি অনেক দূরে, অনেক দূর অব্দি তারা দেখতে পেতেন। এই জন্য ভবিষ্যৎ দ্রষ্টা, এদের যে চিন্তা ভাবনা সেটা সময়কে ছাড়িয়ে এতদূর এগিয়ে থাকে যে মানুষ তাদেরকে ভুল বুঝেই বিরোধিতা করে। কিন্তু এই এত বিরোধিতার সঙ্গে রামমোহন কখনো তাতে ভয় পেয়ে যাননি, ঘাবড়ে যাননি, মাথা নত করেননি। বিশাল একটা যে সাহসী মনোভাব, তিনি তার লক্ষ্যে আদর্শে অবিচল এক গুয়ে মনোভাব নিয়ে এগিয়ে চলেছেন। বিদ্যাসাগর যেরকম ছিলেন, এইরকম যত বাধাই আসুক
হারার পাত্র এরা নয়, শেষ অব্দি লড়েছেন। অথচ খুব বেশি যে দিন বেঁচেছিলেন তা নয়, মাত্র 61 বছর ওই 4 মাস মতো, 61 বছর 4 মাস। আর তখন এত যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল না, এত কিছুই ছিল না, বিদ্যুৎ ছিল না, ছিল না সেই অজ টাইমে তিনি এত বড় কাজ করে গেছেন, এটা ভাবা যায় না। তার মানে এদের জীবনটা কিভাবে এনারা উৎসর্গ করেছেন, সেই জন্যে তারা মানব থেকে মহামানব হয়েছে। তাই তাদের জীবনী আমরা অনুধ্যান করলে আমরা নিজেরা লাভবান হব, আমরাও সেখান থেকে প্রেরণা পাবো, সাহস পাবো, শক্তি পাবো। তাই আরো অনেকে বলবেন বলে আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, শুধু এইটুকুই যে রামমোহনকে জানুন, সেখান থেকে প্রেরণা পান, দিয়ে নিজে নিজের জীবনকে আরো পরিষেবা পাক, সকলের উন্নতি হোক, কল্যাণ হোক। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করে এখানে বক্তব্য শেষ করলাম। নমস্কার। পরম পূজ্যপাদ ইসলামী প্রবোধানন্দজি মহারাজের সারাগর্ভ বক্তব্যে আমরা সত্যি আপ্লুত, আমরা ঋদ্ধ সমৃদ্ধ। যদি কথাগুলো আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের জীবনে অনেক কাজে লাগবে, এটা জীবনের পাথরে হয়ে থাকবে এই কথাগুলো। খুব ভালো লাগলো। আমাদের সকলের পক্ষ থেকে ওনাকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। উনি যে উল্লেখ করলেন যে আজকে রামমোহনের পূর্ণ অবয়ব মূর্তি উন্মোচন হবে, করা হবে কিছুক্ষণ পরে। এই পঞ্চায়েতে রামমোহন গ্রাম পঞ্চায়েতে সম্মাননীয় সেক্রেটারি এবং এনএস সাহেব মহারাজজির হাতে একটি ভালোবাসার অর্ঘ্য তুলে দিচ্ছেন। একটি পুস্তক পঞ্চায়েতের পক্ষ থেকে মহারাজজির হাতে, একটি বই, আমাদের শ্রেষ্ঠ বন্ধু, তাই তো, সবচেয়ে ভালো বন্ধু। এই বন্ধু কোনদিন আমাদের ছেড়ে যাবে না। মহারাজজি, আমি সঞ্চালক হিসাবে একটি কথা একটু উল্লেখ করি। মহারাজজি একটু আগে বললেন যে এখানে রামমোহনের যে আমাদের আবেগ রামমোহন রায়, তার একটি পূর্ণ আবরণ মূর্তি আবরণ উন্মোচন অনুষ্ঠান একটু পরেই হবে। কিন্তু আমি আমাদের এলাকার মানুষের সাথে বলি, বহু জায়গায় মূর্তি বসে, উন্মোচিত হয়, কিন্তু তার মর্যাদাটা আমাদের রক্ষা করতে হবে। এটা যখন পঞ্চায়েতের দায়িত্ব, সেই সঙ্গে এলাকার মানুষের দায়িত্ব, যেন সেই সম্মান আমরা রক্ষা করতে, মর্যাদা রক্ষা করতে পারি। মূর্তিটি বসিয়ে দিলাম আর আমাদের কাজ শেষ হল, এটা নয়। এই মূর্তিটিকে কিন্তু সমানভাবে সসম্মানে মর্যাদার সঙ্গে রক্ষা করতে হবে, রক্ষিত যেন হয়, এদিকটা আমাদের দেখতে হবে। এলাকাবাসীর দায়িত্ব, গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব, এটা আমরা যেন সবাই মনে রাখি। এটি বিনীত অনুরোধ রাখলাম। কারণ বহু জায়গায় দেখি মূর্তি বসে আছে কিন্তু ধুলো বালি হয়ে বড় জঙ্গল হয়ে গেছে, বন জঙ্গল এরকমও আছে। এবার আমরা বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিক্ষক অভিজিৎ নিয়োগী, তাকে আমাদের রামমোহন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিচ্ছি। এবার আমরা শুনে নেব যার কথা, পুরসুরা বিধানসভার সম্মাননীয় সদস্য, তার যে ভাবনা, তার যে আবেগ অনুভূতি, সেটা আমাদের সঙ্গে একটু ভাগ করে নিচ্ছেন। আমি আহ্বান জানাচ্ছি আমাদের সকলের প্রিয় বিধায়ক বিমান ঘোষ মহাশয়ের
যে ভাবনা সেটা আমাদের মধ্যে ভাগ করে নিই। সকলকে নমস্কার। রাজা রামমোহন রায়ের যে মূর্তির শুভ উন্মোচন কিছুক্ষণ পরেই হবে। প্রথমে ধন্যবাদ জানাবো এই পঞ্চায়েতের প্রধান সহ বাকি সমস্ত স্টাফ এবং সদস্যদের এবং এখানকার মানুষদের, যে এই ঐতিহাসিক যে দিনটা আমাদের কাছে এসেছে মূর্তি উন্মোচনের, এত সুন্দর একটা ব্যবস্থা তৈরি করবার জন্য। তো সেই ঐতিহাসিক মুহূর্তের আগে আমাদের আজকের এই উদ্বোধনী যে কার্যক্রম, সেই কার্যক্রমে সম্মানিত মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত আছেন কামারপুকুর বিবেকানন্দ মিশনের জয়রামবাটি শাখার অধ্যক্ষ পরেশ চন্দ্র দাস মহাশয়। উপস্থিত আছেন আমাদের মধ্যে রামমোহন গবেষক বিশিষ্ট সাংবাদিক সম্মানীয় দেবাশিস বাবু। উপস্থিত আছেন এই পঞ্চায়েতের প্রধান বন পূজা সাঁতরা। উপস্থিত আছেন পুরসুরা 2 পঞ্চায়েতের প্রধান সুদীপ্ত কুমার ঘোষ, খানাকুল 2 নম্বর পঞ্চায়েতের প্রধান সরস্বতী দাস। উপস্থিত আছেন এই পঞ্চায়েতের যিনি সচিব সৌমেন বাবু, প্রাক্তন প্রধান গোরাচাঁদ বাবু সহ সম্মানিত মঞ্চ এবং আমার সামনে যারা উপস্থিত আছেন, বিশেষ করে আজকের এই কার্যক্রমের যিনি সঞ্চালক করছেন সঞ্চালক মহাশয় সহ বাকি আমার সামনে উপস্থিত সমস্ত রামমোহন প্রেমী দর্শক বৃন্দদের শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি আজকের দিনের জন্য। রাজা রামমোহন রায় আমাদের শুধু খানাকুল পুরসুরা নয়, গোটা ভারতবর্ষের গর্ব। উনি ঠিক 1722 সালে 22শে মে এইখানে রাজা রামমোহন রায়ের জন্ম হয়। 1772 সালে 22শে মে। তো ওনার এখানে জন্মগ্রহণ আমাদের এখানকার সমস্ত মানুষের জন্য একটা উন্মাদনার বিষয়। একের পর এক ওনার মহান কাজ ওনাকে গোটা বিশ্বের কাছে পরিচিত করেছেন। সেটা সতীদাহ প্রথা রোধ থেকে শুরু করে ব্রাহ্ম সমাজ গঠন করা থেকে শুরু করে ওনাকে গোটা বিশ্বের কাছে পরিচিত করেছেন। আজকে ভারতের মধ্যে প্রথম রেল যাত্রী ছিলেন উনি। তো রেল যাত্রী উনি ছিলেন। এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে ওনার জন্মস্থান পর্যন্ত রেলের সম্প্রসারণ হোক। এর আগে যারা সব বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে এখানে ছিলেন ওনারাও অনেক চেষ্টা করেছেন এই ব্যাপারে। এরকম নয় যে চেষ্টাটা এখন হয়েছে। এর আগে বিভিন্ন সময় যারা বিধায়ক ছিলেন বা প্রশাসনিক দায়িত্বে ছিলেন অনেকেই চেষ্টা করেছেন। তো এই দাবি অনেকবারই গেছে দিল্লিতে। তো সেখানে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির কাছে অন্তত 2-3 বার আমি ওনাকে জানিয়েছি এবং এলাকার মানুষের দাবি জানিয়েছি। জানানোর ফলে রাধানগর থেকে আরামবাগ 27 কিলোমিটার রেলপথ সার্ভে হওয়ার জন্য উনি ওখান থেকে অ্যাপ্রুভ করে দিয়েছেন। 81 লক্ষ টাকা অ্যাপ্রুভ করেছেন সার্ভে হওয়ার জন্য। তো সার্ভে কাজও খুব তাড়াতাড়ি শুরু হবে এবং সঙ্গে সঙ্গে কিছু ক্রাইটেরিয়া এবং রুলস আছে সেই সব মেনে এখানে রেল লাইন হবে এবং সেটা খুব শীঘ্রই হবে, এটা আপনাদের কাছে আমি বলতে পারি। তো এই রেল লাইন হয়ে যাওয়ার পর এই
যে ঐতিহাসিক জায়গা, যে জায়গাটাতে আরো এটা আমরা সাজাতে পারি এখানটা, কারণ রামমোহন রায়ের জন্মস্থান যেখানে যে অবস্থায় আছে, এটাকে আমরা আরো অনেক বড় করে সাজাতে পারি এখানটা, এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসবে যাবে। রেল লাইন চালু হয়ে গেলে সেই ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে এবং এখানকার মানুষের জন্য অনেকটাই ভালো হবে। তাই শুধু এই মূর্তি উন্মোচন নয়, একটু আগে যিনি সঞ্চালক করছেন বলছিলেন যে মূর্তি উন্মোচন হয়, তো সেই মূর্তির যত্ন নেওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যত্ন হয় না, শুধু মূর্তি উন্মোচন হয় আর পড়ে থাকে। তাই এই পঞ্চায়েতের যারা আছেন বা ভবিষ্যৎ যারা আসবেন, সবার কাছে আমার অনুরোধ যে এই মূর্তিকে সযত্নে যেন রাখা হয় এবং যেইভাবে রাখা উচিত সেইভাবে যেন এটাকে মেনটেন করা হয়। বাকি আপনাদের কাছে আজকের দিনে কথা লম্বা করব না, যেহেতু এখানে মিডিয়া আছে, মিডিয়ার মাধ্যমে আমি আরেকটা সুখবর দিতে পারি পুরসভাবাসীর জন্য, যেটা এক্ষুনি আমার কাছে মেল ঢুকেছে, মাননীয় রেলমন্ত্রীর মেল, যে আমি অন্তত 12 দিল্লিতে গিয়ে দরবার করেছিলাম আর একটা বিষয় নিয়ে, যেটা হচ্ছে জঙ্গলপাড়া হল স্টেশন, তকিপুর এবং তালপুরের মাঝে ঠিক 15 কোটি টাকা আমি দেখাচ্ছিলাম, মেল ঢুকলো যে জঙ্গলপাড়া হল স্টেশন স্বীকৃত कर दिया गया है। তো সেখানে খুব তাড়াতাড়ি শিলান্যাস হবে। ওখানে মাননীয় রেলমন্ত্রীর মেসেজ আমার কাছে কিছুক্ষণ আগে পৌঁছেছে। এটা আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে আজকের ঐতিহাসিক শুভ দিনে আরেকটা আমাদের কাছে আসার খবর, এবং যেটা পুরসুর বা আরামবাগ সাব ডিভিশন তারকেশ্বর সহ মানুষের কাছে অনেকটা ভালো খবর। বাকি আর নতুন করে কিছু বলার নেই। আজকের দিনটা আমরা সবাই মনে রাখবো যে রামমোহন এক পঞ্চায়েত, তার সামনে রামমোহনের মূর্তি নেই, এটা অসম্পূর্ণ লাগছিল, সেই অসম্পূর্ণতাটা আজকে সম্পূর্ণ হলো। তাই পঞ্চায়েতকে ফের আমি ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আরেকটা বিষয় আপনাদের কাছে জানাই, দেবাশিস বাবু মনে করে দিলেন, রামমোহন মেলা প্রায় কয়েক বছর বন্ধ হয়ে গেছে, তো সেই রামমোহন মেলা আমরা মার্চে শুরু করব। তাই আপনাদের কাছে জানিয়ে রাখলাম, ডেট ঠিক হয়নি, ডেটও আপনাদের কাছে নির্দিষ্ট সময় জানিয়ে দেবো, সম্ভাব্য ডেট মিটিং এর পর জানিয়ে দেবো, তবে মার্চে হবে এটা জেনে রাখুন, সম্ভাব্য ডেট আপনাদের কাছে জানিয়ে দেবো। ধন্যবাদ। পুরসভা বিধানসভার সম্মাননীয় সদস্য, আমাদের সকলের প্রিয় বিমান ঘোষ মহাশয়ের যে উপলব্ধি আর ভাবনা আমাদের মধ্যে ভাগ করে গেলেন, সমস্ত বিষয়টা আমি তুলে ধরলেন খুব সুন্দরভাবে। এলাকার উন্নয়ন নিয়েও উনি কথা বললেন। আমরা সে অপেক্ষায় থাকছি, বিশেষ দিনে বিশেষ মুহূর্তের অপেক্ষায়। আমাদের সকলের পক্ষ থেকে ওনাকে অভিনন্দিত করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবার আমরা জেনে নেব রামমোহন গবেষক দেবাশিস শেঠ, তিনি আমাদের কি শোনাতে চান, তাকে আহ্বান করছি। ধন্যবাদ। মঞ্চে যারা আছেন, বহুবার তাদের নাম উচ্চারিত হয়েছে, তারা প্রত্যেকেই আমাদের অত্যন্ত প্রণম্য এবং ভালোবাসার মানুষ। সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর সামনে যারা আছেন, আপনারা রামমোহনকে মনে করে এখানে সমবেত হয়েছেন, আপনাদের সবার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা এবং শ্রদ্ধা। পঞ্চায়েতের প্রধান এবং তার সদস্যদের আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে রামমোহনের একটি মূর্তি এখানে বসাবার কথা তারা ভেবেছেন। একটু আগে সঞ্চালক রবীন্দ্রনাথের একটা কবিতা দিয়ে শুরু করছিল, তারই একটা লাইন, মৃত্যু অন্তরাল হতে দাও তব অন্তহীন দান, যাহা কিছু জড়া জীর্ণ তাহাতে জাগাও নব প্রাণ, যাহা কিছু মূঢ় তাহে চিত্তের পরশ মনি তব, এনে দিক উদ্বোধন এনে দিক শক্তি অভিনব।
এই কথাটা শুধু কথার কথা না, রবীন্দ্রনাথ রামমোহন সম্পর্কে এত বড় একটা কথা বলেছেন। রাজা রামমোহন রায় ভারতবর্ষের নবজাগরণের প্রতিকৃত। এই যে নবজাগরণ কথাটা বারবার বলতে বলতে এত ক্লিশে হয়ে গেছে আমাদের কাছে। আমরা রামমোহনের আগে অনেক অনেক আরো বেশি করে, আজকে সকালবেলায় আমার এক সাংবাদিক বন্ধু আমাকে বলছিলেন রামমোহনের আগে 3-4টে রামমোহনের অলংকার লাগাতে চাইছিলেন, যেন এই নবজাগরণ কথাটাও তার কাছে খুব যথেষ্ট নয়। অথচ এই যে নবজাগরণের যে দোতনা, সেটা কিন্তু আর সমস্ত কিছুকে ছাপিয়ে যায়। সেই নবজাগরণ আমাদেরকে দিয়েছে রাজা রামমোহন রায় এবং তার এই রাধানগর। রাধানগর থেকেই যেহেতু রামমোহনের প্রকাশ হয়েছে, তাই রাধানগরকেও সেই জায়গায় আমরা সম্মানিত করতে চাই। আমরা যদি পৃথিবীর কথা বলি, ইউরোপের যে রেনেসার যে উৎপত্তি স্থল, সেটা হচ্ছে ইতালির ফ্লোরেন্স নগরী। তাকে তারা রানীর সম্মান দিয়েছে। সারা ইউরোপ এই ফ্লোরেন্সকে যে একটা বিরাট সম্মানের আসনে বসিয়েছে, কারণ একটা বৌদ্ধিক বিকাশ সারা পৃথিবী জুড়ে মধ্যযুগের যে ভয়ঙ্কর কুসংস্কারাচ্ছন্ন সমাজকে একটা আধুনিক যুগে পাঠিয়ে দেওয়ার কথার সঙ্গে সেটা মনে রেখেছে ইউরোপ। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে রাধানগরকে সেই সম্মান দেওয়া হয়নি। আমরা এখানে কিছু সোশ্যাল কাজের সঙ্গে যুক্ত থাকি। আপনারা যারা আমাকে চেনেন তারা জানেন। আমাদের যারা বন্ধু বান্ধব সারা বাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন, কলকাতা থেকে বিভিন্ন জায়গা থেকে যারা আছেন, তারা এই জায়গাটাকে কিভাবে দেখেন? বন্যার সময় প্রতি বছর যেরকম আমরা মনে করি না যে শীত আসলে আমরা একটু কোথাও বেড়াতে গিয়ে সোশ্যাল কাজ করব, তখন আমাদের পুরুলিয়ার কথা মনে হয়, তখন আমাদের বাঁকুড়ার কথা মনে হয়। কিছু চাদর, কিছু জামা কাপড় নিয়ে আমরা ওখানে যাই। ওখানে আমরা গেলেই কিছু লোক খালি গায়ে বাটি হাতে দাঁড়িয়ে থাকে, আমরা তাদের হাতে এইসব পোশাক জামা কাপড় তুলে দিই, তারপর আমরা আমাদের বেড়ানোটা করি, পিকনিক করি, ফিরে আসি। তেমনি আমাদের যারা বন্ধুরা কলকাতায় বা বিভিন্ন জায়গায় থাকে, তারা এই খানাকুলকে সেরকম একটা ভাবে যে বন্যার সময় ওখানে কিছু মানুষ ঘরের চালের উপর রাস্তার ধারে বাটি হাতে দাঁড়িয়ে থাকবে, আমরা তাদের জন্য কিছু ত্রাণ নিয়ে যাব, তাদের জন্য কিছু জামা কাপড় নিয়ে যাব, এবং তারপরে আমরা ওখানে গিয়ে বেরিয়ে টেরিয়ে বাড়িতে আসবো। আমি আমার সারা জীবন যতগুলো কাজ করেছি, তার মধ্যে এই আরামবাগ মহকুমা এবং খানাকুল এর যে গর্বের জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করেছি আমার বিভিন্ন লেখায়, আমার বিভিন্ন কাজে। আমি আমার মায়ের মতো সম্মান করি এই খানাকুলকে এবং আরামবাগকে। কিন্তু যখন এই আমার বন্ধুরা বলে যে ওখানে আমরা এই ত্রাণের জন্য যাচ্ছি, মনে হয় যে পাতে পারি না, যে যেখানে রামমোহন আমাদের ভারত, একটু আগে মহারাজ বলছিলেন যে কি ভয়ঙ্কর একটা কুপ্রথা সতীদাহ। শুধু তো সতীদাহ না, তখন মহিলাদের সম্পত্তির অধিকার ছিল না, লেখাপড়া শিক্ষার অধিকার ছিল না, আরো অনেক অনেক ক্ষেত্রে ভারতবর্ষ আধুনিক হওয়ার ক্ষেত্রে যতগুলো জায়গা তৈরি করেছে, তার প্রত্যেকের সূত্রপাত হয়েছিল রাজা রামমোহন রায়কে দিয়ে। যদিও সেই সময় সমাজ এত পিছিয়ে ছিল যে রামমোহন রায়কে বুঝবার মতো ক্ষমতা তখনকার ছিল না। বর্ষা এলেই বন্যার কথা ভাবতে হয়। আমরা যদি পুরসুরা থেকে শুরু করে খানাকুলের শেষ প্রান্তে দিগুড়ি ঘাটের পর একটাও ব্রিজ হলো না আমাদের এই এলাকায়। আমরা রামমোহনের কথা বারবার বলছি, এখানে একটা মূর্তি তৈরির কথা হচ্ছে, কিন্তু রামমোহনকে ঘিরে যে উন্নয়ন, রেলের কথা এতদিন পর ভাবা হয়েছে, তারপরে কবে হবে সেটা নিয়ে আমরা দিন গুনবো। এখন শুধু এই রেল বা শুধু এই একটা রাস্তাঘাট এগুলোই নয়, আমাদের যে মানবিক উন্নয়ন, আমাদের এই এলাকার মানুষরা ভিখারি নয়। আমরা যখন রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছে তার থেকে 100 বছর আগে এই এলাকাটা যিনি তৈরি করেছিলেন যাদবেন্দু সিংহ রায়, আপনারা হয়তো তার ইতিহাস জানেন। সেই সময় তিনি সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পণ্ডিত মানুষদের নিয়ে এসে এখানে বসবাস করিয়েছিলেন। রাজা রামমোহন রায় এখান থেকে জন্মেছিলেন। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলেছিলেন, যদি কোথাও আপনারা দেখেন যে দারুণ ভাবে একটা ফসল হয়েছে, তাহলে বুঝবেন যে বালি মাটির ওপর সেটা হয়নি, তার নিচে নিশ্চয়ই পলি মাটি রয়েছে। তো রামমোহন রায়ের জন্মের 100 বছর আগে এখানকার যাদবেন্দু সিংহ রায় এখানকার 300 খানা গ্রাম নিয়ে যে খানাকুল কৃষ্ণনগর সমাজ তৈরি করছিলেন, সেখানে তিনি কিন্তু বিভিন্ন জায়গা থেকে, উড়িষ্যা থেকে, আমাদের নদিয়া থেকে, আরো বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ভাষায় বিভিন্ন ক্ষেত্রের পণ্ডিত মানুষদের নিয়ে এসে এখানে বসবাস করিয়েছিলেন। এখানে ইংরেজি শিক্ষা, সংস্কৃত শিক্ষা, আরবি শিক্ষা, ফার্সি শিক্ষা তার ব্যবস্থা করেছিলেন অত বছর আগে। তবে তো রামমোহন সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন। সেই খানাকুল আজকে ভিক্ষা পাত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে সারা বাংলার কাছে। আপনারা দেখবেন আমাদের জেলাতেও, আমাদের এই খানাকুলে যত ছোট ছোট সোশ্যাল ওয়ার্কাররা রয়েছে, এখানে যত ছোট ছোট সমাজসেবী সংগঠন রয়েছে, আর কোথাও নেই। কেন এরকম হয়েছে?
কেননা এখানকার মানুষকে, এখানকার জায়গাটা এখনো কিন্তু সেরকম একটা ক্ষেত্রেই পড়ে রয়েছে। সেই সমস্ত ক্ষেত্র থেকে এখানকে তুলে আনার, সারা ভারতবর্ষের মানুষের একটা কৃতজ্ঞতা জানানোর জায়গা এই খানাকুলের রাধানগর, সেই জায়গা কিন্তু এখনো সেইভাবে আলোকিত হয়নি। যেহেতু এই যে 250 বছর যখন চলছিল, আমি সারা হুগলি জেলা থেকে শুরু করে মেদিনীপুরের অনেকটা অংশে স্কুলে কলেজে ছুটে রামমোহন সম্পর্কিত সচেতনতা প্রচারের চেষ্টা করেছি। আজকে যেহেতু একটা প্রশাসনিক সভা, এখানে প্রশাসনের মানুষজন আছে, তাই আমি বললাম যে এই এলাকাটার উন্নয়ন কিভাবে হবে। রামমোহনের নাম করে শুধুমাত্র একটা মূর্তি বসানো না, শুধুমাত্র এরকম ধরনের প্রতি বছরের একটা বা দুটো অনুষ্ঠানের কথা না, আরো অনেক কিছু পাওনা আছে আমাদের এলাকার, অনেকটা সম্মান, অনেকটা ভাবনা আমাদের জন্য তোলা থাকবে আমাদের রাষ্ট্রে। সেই জায়গাটা আমি আজকে বলতে চাই আপনাদের কাছে। তো আমার কথা এই পর্যন্তই। সবাইকে আরো একবার শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রধান সাহেবকে, আমাকেও আজকে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য। রামমোহন দীর্ঘজীবী হন, তার ভাবনা দীর্ঘজীবী হন। ধন্যবাদ। আমরা মনি সমৃদ্ধ হলাম, ওনাকে আমাদের সকলের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সম্মাননীয় প্রবীর কুমার সাহা মহাশয়কে আমরা আনন্দিত, আপ্লুত ওনাকে পেয়ে এই পবিত্র দিনে, এই মুহূর্তে। ওনাকে আমরা রামমোহন 1 গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিচ্ছি উত্তরীয় ফুলের তোড়া দিয়ে। আচ্ছা, আমরা চন্দন উত্তরী দিয়ে বরণ করছি। আমাদের একটা বই আছে পঞ্চায়েতের পক্ষ থেকে, ওটা জয়েন্ট ভিডিও স্যারকে দেবেন আমাদের সৌমেন বাবু এবং শান্তিনাথ বাবু। আমি আমার ভিআরপি টিমের সবাইকে ডাকছি। জয়েন্ট স্যার যেহেতু আমাদের সবার নোডাল অফিসার, স্যারের জন্য একটা জোরে হাততালি। স্যার আমাদের খুব প্রিয়, আমরা চাইবো পুলিশ স্তবকটা ভিআরপিদের পক্ষ থেকে স্যারের হাতে তুলে দেওয়া হবে। শান্তভাবে এসো, যারা যারা আছো মন্ত্র চলে এসো। স্যার আসুন, আমি একটু উত্তরীয় ফুলের তোড়া এবং আরেক ভালোবাসার অর্থ একটি পুস্তক ওনার হাতে তুলে দেওয়া হচ্ছে। বরণ করে নিচ্ছেন রামমোহন পক্ষ থেকে প্রামাণিক মহাশয় থেকে শুরু করে অন্যান্য ব্যক্তিবর্গ। একটি পুস্তক, বিদ্যাসাগরের ওপর একটি পুস্তক, এবার আমরা শুনে নেব আমাদের সকলের প্রণম্য ব্যক্তি, রামমোহন গবেষক, সকলের মাস্টারমশাই ডক্টর পরেশ চন্দ্র দাস মহাশয়ের ভাষণ এবং স্যার ওখান থেকে বলবেন, এখানে আসবেন। আজ 2026 17 ফেব্রুয়ারি এই রামমোহন 1 গ্রাম পঞ্চায়েতে একটি স্মরণীয় দিন। কেন? আজকে এই রামমোহন 1 গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে রাজা রামমোহনের পূর্ণাঙ্গ মূর্তি উন্মোচন এবং শিশু উদ্যান সেটারও উদ্বোধন। অর্থাৎ কি দাঁড়ালো? একসঙ্গে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। একদিকে রামমোহন, আবার অতীত যেমন, বর্তমানে আমরা কি কাজটা করছি, শিশু উদ্যান ভবিষ্যতের জন্য। এই শিশুরা মানুষ ও এই বিশ্বকে এই শিশু বাসযোগ্য করে যাব আমি, এই আমার দৃঢ় অঙ্গীকার।
বলেছিলাম তো কবি সুকান্ত, ভুলে যাচ্ছি আমরা সব। তো আজকে এই যে রামমোহনের মূর্তির উন্মোচন উপলক্ষে এই সভা, এখানে প্রথমে একটা কথা বলি। রবীন্দ্রনাথ রামমোহন সম্পর্কে বলতে গিয়ে যে কথাগুলো বলেছে সেটি তার একটি বইতে লিপিবদ্ধ হয়েছে, সেটি হল ভারত পথিক রামমোহন। ভারতবর্ষকে তিনি নতুন চোখে দেখতে চেয়েছেন। ভারতবর্ষে লিখেছিলেন ভারত পথিক রামমোহন। কিন্তু রামমোহন তো শুধু ভারতবর্ষে সীমাবদ্ধ থাকেননি, তিনি ইংল্যান্ডে গেছেন, ফ্রান্সে গেছেন, আমেরিকায় তার কথা পৌঁছেছে। সুদূর আয়ারল্যান্ডে স্বাধীনতা সংগ্রামের জন্য রামমোহনের যে প্রচেষ্টা সেটি স্বীকৃত হয়েছে এবং সে দেশের সংবিধান তার একটি সংস্করণ এই রাজা রামমোহনকে উৎসর্গ করা হয়েছে। ভাবা যায়। এই জন্যই আমি আমার বইটার নাম দিয়েছিলাম বিশ্ব পথিক রামমোহন। তো সেই রামমোহনকেও আমরা এখন ভুলতে বসেছি। সেই জায়গা থেকে আমাদের জাগরণ করতে হবে, মানুষকে তুলতে হবে সেই উচ্চতায়। সেই কারণে আজকে এই অনুষ্ঠানটায় তো আমি অনেক জায়গায় অনেক সভা সমিতিতে একটা কথা বলি, এক্ষেত্রে শুনে বলি, সেটা হচ্ছে আমাদের দেশে বিশেষত পশ্চিমবঙ্গে পাঠ্যপুস্তকে রামমোহন সম্পর্কে একটি স্তবক, একটি প্যারাগ্রাফ থাকে, ওই সতীদাহ নিবারণ করেছিলেন ইত্যাদি ইত্যাদি হয়ে গেছে। আমি বলি এই রামমোহন সম্পর্কে অন্তত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলের ইতিহাসের পাঠ্যপুস্তকে অন্তত 3-4-5 পৃষ্ঠা ব্যাপী একটা চ্যাপ্টার ইনক্লুড করা হোক। তাহলে কি হবে, আমরা এই মঞ্চে কয়েকজন বসেছি, এখানে আরো বিভিন্ন অনুষ্ঠানে হয়তো 50 জন, 100 জন, 200 জন জানবো। এই প্রজন্মের ছাত্র ছাত্রীরা, লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীরা একসঙ্গে জানতে পারবে রামমোহনের কথা। আমরা জানি 2022 মে রামমোহনের সার্ধ-200 যে অনুষ্ঠান, সরকারি অনুষ্ঠান, সেই দিন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ওই রামমোহন মেমোরিয়াল সংলগ্ন অঞ্চল এবং একটু দূরে রঘুনাথপুরে রামমোহনের যে স্বনির্মিত বসতি বাটি, যার ধ্বংসাবশেষ এখন রয়েছে, এবং সেইখানে ইতিহাসের স্মারক হিসেবে সতীদাহ স্মারক বেদী, এই অঞ্চলটাকে। কিন্তু তাদের কি শেষ হবে আমাদের কর্তব্য? একটা ছোট্ট উদাহরণ দিই। ওই যে রঘুনাথপুরে রামমোহনের স্বনির্মিত বসত বাটির কাছে, সেই এলাকায়, সেই পরিধির মধ্যে, যেটাকে আমরা মানে পরিচিত ভাষায় বলি আমবাগান, বললে সবাই এলাকার মানুষ সহজেই চিনতে পারে। সেই আমবাগানে তো রামমোহনের একটি মূর্তি বসানো আছে।
আর তার পেছনেই তার স্বনির্মিত বসতবাটির ধ্বংসাবশেষ। সেখানে একটি রামমোহন মিউজিয়াম তৈরির কথা ছিল, বাড়িটা তৈরি হয়েছে বাটিকাল হয়ে। আর ওই যে একটু আগে উল্লেখ করলাম 22 মে যে সরকারি অনুষ্ঠান হয়েছিল, সেখানে হুগলি ডিএম ম্যাডামও ছিল। সেখানে আমি একটা দাবি তুলেছিলাম, আরো অনেক যেমন রেল ট্রেন তো রয়েছে, কলেজটাকে মহাবিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় করা হোক ইত্যাদির সঙ্গে একটা ছোট্ট দাবি তুলেছিলাম যে এখানে এই সেই আমবাগানের মধ্যে একটি আন্তর্জাতিক মানের একটা গেস্ট হাউস তৈরি করা হোক, তাহলে পর্যটন শিল্পে যারা বাইরে থেকে আসেন তারা একটু থাকার সুবিধে পান। তো দিন 15 মধ্যে দেখলাম ডিএম ম্যাডাম বললেন যে আপনার অনেক দাবি রয়েছে, সেগুলো তো আমার হাতে নয়, তবে যেটুকু আমার হাতে এই যে গেস্ট হাউসের কথা বললেন এটা আমি করে দেব। হলো, গেস্ট হাউসটা নির্মিত হয়ে গেছে, কিন্তু সামান্য বিদ্যুৎ আর জল সংযোগ হয়নি, যার জন্য সেটা হয়েও হলো না। আমি অন্তত এই পঞ্চায়েতের মাধ্যমে বলি যে এরা একটু যোগাযোগ করে দেখুন, ডিএম ম্যাডাম বা জেলা পরিষদ, এই সামান্য কাজটুকুর জন্য হয়েও হচ্ছে না। যেগুলো যে বলি এই পর্যন্ত হয়ে আছে, একটু হলে হয়, সেইটুকু অন্তত হোক, এই একটা আবেদন। এখানে যেহেতু এটা রামঘোড়া গ্রাম পঞ্চায়েত, এনে এই পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছেও তুলে ধরি, অন্তত যেটা ওই যে মিউজিয়ামের কথা বললাম সেটা সম্পূর্ণ করা, গেস্ট হাউসটাকে চালু করা। আর বাস্তব কথার দিক থেকে ভাবা দিকে কথা আমি বলছি, বাস্তব দিক থেকে যে কথাটা আগেও আলোচিত হলো সেইটাও আবার একবার সত্যি যে এই যে রামমোহনের মূর্তি উন্মোচন হল, এখানে অনেক জায়গায় রামমোহনের আবক্ষ মূর্তি আছে, কিন্তু পূর্ণাবয় মূর্তি ছিল না। সেই মূর্তির উদ্বোধন হলো, এটা খুব আনন্দের কথা, কিন্তু এই আনন্দটা যেন অবহেলায় দুঃখে পরিণত না হয়, এই মূর্তির যেন ঠিক ঠিক রক্ষণাবেক্ষণ হয়, মর্যাদার সঙ্গে এই মূর্তির সম্মান রক্ষিত হয়। আর সব শেষে বলব, রামমোহনের যে স্বপ্ন, ইতিহাস শুধু তো মনে রেখেছে তিনি সতীদাহ নিবারণ করেছিলেন, সেখানে কিন্তু রামমোহনের স্বপ্ন থেমে যায়নি। তিনি চেয়েছিলেন এদেশে নারীর সম্মান রক্ষা করা, নারীর মর্যাদা রক্ষা করা। আজকে যখন আমরা বিভিন্ন সময়ে দেখি স্কুলে, কলেজে, এমনকি হাসপাতালে নারীর সম্মান লুণ্ঠিত হচ্ছে, সেই জায়গায় আমাদের বিশেষভাবে দৃষ্টিটা দিতে হবে, যাতে এই বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের নারী পুরুষ উভয়ে একটা মর্যাদার জায়গায় উন্নীত হতে পারে, তাহলেই কেবল আমাদের দেশে উন্নয়ন সম্ভব। আর বক্তব্য দীর্ঘায়িত করব না, এটুকু বলেই আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। স্যারকে আমাদের পক্ষ থেকে প্রণাম জানাই। বিভিন্ন দিক ওনার আলোচনায় উঠে এলো, আমরা সমৃদ্ধ হলাম।
যদি মনে রাখতে পারি কথাগুলো, আমাদের সত্যি আমাদের জীবনে পাথর হয়ে থাকবে। আপনি ভালো থাকুন স্যার, সুস্থ থাকুন। তো আমরা আর কিছুক্ষণ পরেই আমরা নিচে নামবো, যেখানে রাজা রামমোহন রায়ের পূর্ণ অবয়ব মূর্তির আবরণ উন্মোচিত হবে। সেই সঙ্গে আমাদের একান্ত প্রিয় শিশুদের জন্য যে উদ্যান তৈরি হয়েছে সেটারও উদ্বোধন হবে। আমরা সে অপেক্ষায় থাকি। তার আগে খানাকুল এক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক উনি আছেন আমাদের মধ্যে, ওনার কাছ থেকে 2-4 কথা শুনে নেব। ওনাকে আহ্বান করছি 2-4 কথা বলার জন্য আজকের অনুষ্ঠান সম্পর্কে। আজকে এই বড় অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন সকলকে আমার খানাকুল ব্লকের পক্ষ থেকে সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের ভারতবর্ষের সমৃদ্ধ ইতিহাসের যে সমস্ত প্রাতঃস্মরণীয় ব্যক্তিবর্গ রয়েছেন, রাজা রামমোহন রায় তার মধ্যে অন্যতম। তিনি আমাদেরকে পথ দিশা দিয়েছেন, ভারত পথিক হিসেবে আমাদের পথ দিশা প্রদর্শন করে গেছেন। সেই পথ, তার পথে প্রদর্শিত পথে আমরা অনুসরণ করব। বিশেষ করে আমাদের যুব সমাজ, এর মধ্যে আমি আজ বর্তমানে দেখতে পেয়ে কিছুটা দিশা হারিয়েছে। সত্যিকারের আমাদের যে প্রাতঃস্মরণীয় যে সমস্ত ব্যক্তিবর্গ আমাদের যে পথ দেখিয়েছে, ভারতবর্ষের যুব সমাজ কিন্তু সেই পথ অনুসরণ করে দেশের সামগ্রিক উন্নয়ন এবং শুধুমাত্র উন্নয়নই না, সামাজিক কৃষ্টি এই সমস্ত সবকিছু বজায় রেখে কিন্তু আমাদের উন্নয়ন, অর্থাৎ আমাদের সংস্কৃতিগত ভাবে কৃষ্টির দিক থেকে আমাদেরকে নিজেদেরকে উন্নত করতে হবে। প্রথমে ব্যক্তিগত উন্নয়ন এবং তারপরে সামগ্রিক উন্নয়নের দিকে আমরা তার সুফল আমরা পেতে পারি। ব্যক্তিগত উন্নয়নের জন্য আমরা কাদের স্মরণ করবো? আমরা যারা আমাদেরকে পথ দেখিয়েছেন তাদেরই অনুসরণ করবো। ভারত দিশা, ভারত পথিক রাজা রামমোহন রায় আমাদের যে পথ দেখিয়েছেন সেটাই আমরা অনুসরণ করব। তো আজকে যে মনোজ্ঞ অনুষ্ঠানে সমস্ত ব্যক্তিবর্গ, প্রত্যেক ব্যক্তিবর্গ এসেছেন, সবাইকে আমি আমার ব্লকের পক্ষ থেকে একবার অভিনন্দন জানাচ্ছি। অনুষ্ঠানটা ভালোভাবে হোক। আজকে রাজা রামমোহন রায়ের যে পূর্ণাবয়ব আজকে উন্মোচন হবে এবং শিশু যে উদ্যানের উদ্বোধনের ব্যবস্থা হয়েছে সেটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। রামমোহন গ্রাম পঞ্চায়েত এর পক্ষ থেকে যে উদ্যোগটা নিয়েছেন এই জন্য তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্য বেশি নির্বাহিত করব না। আজকের অনুষ্ঠান সামগ্রিকভাবে সফল হোক এটাই চাইছি। যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক খানাকুল একের সম্মাননীয় প্রবীর কুমার সাহা মহাশয় সংক্ষিপ্ত অথচ মূল্যবান কয়েকটি কথা আমাদের মধ্যে তুলে ধরলেন। আমরা বিজ্ঞ হলাম ওনাকে আমাদের খানাকুল এক পঞ্চায়েত খানাকুল এক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে উপস্থিত প্রত্যেকের পক্ষ থেকে অভিনন্দিত করছি। আমরা শেষে একটি কথা বলে যাই যে রামমোহনকে জানতে গেলে আমাদের বক্তব্য তো শুনতেই হবে, সেই সঙ্গে রামমোহন সম্পর্কে যে বই আছে, এখানে দুজন লেখক উপস্থিত আছেন, ডক্টর পরেশ চন্দ্র দাস মহাশয় এবং দেবাশিস শেঠ। এদের বইগুলো যদি আমরা একটু যাদের কাছে নেই, যদি একটু আমরা নিয়ে নিতে পারি, ওনারা নিয়ে দেবেন, হয়তো ভালোবেসে দেবেন। তো সেগুলো আমরা পড়ি এবং এই পঞ্চায়েতে সেই বই রাখা দরকার এবং একটা লাইব্রেরি, সম্মাননীয় বিধায়ক মহাশয়ের কাছে অনুরোধ যে একটা লাইব্রেরি যেন তৈরি হয়, যেটা একটা ছিল, একটা রামমোহন মেমোরিয়াল হয়ে গেছে, সেটা যেন পুনরায় আবার চালু হয়, এরকম একটা আবেদন রাখছি। আর জয়তু রামমোহন। আর যেগুলো যে কথাগুলো উঠে এলো আমি একটু সংক্ষিপ্ত আকারে 1 মিনিট সময় নেব। সতীদাহ প্রথা উচ্ছেদ উনি করেছিলেন। স্ত্রীলোকের সম্পত্তির অধিকার সেটা উনি দিয়েছিলেন, তাদের যে মর্যাদা, সম্পত্তির অধিকার নারীদের সেটা দিয়েছিলেন। বহু বিবাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। অনেকে তো জানেন, তবু ঘোষণা করছে 1 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত আকারে। কন্যাপণ বা কন্যা বিক্রয়ের বিরুদ্ধে আন্দোলন। কন্যা বিক্রয়, কন্যা হলে তাকে বিক্রি করে দেওয়া অর্থের বিনিময়ে, সেটা উনি তার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। কন্যাপণ, কন্যার পণ নেয়া যেটা। আর
কন্যা বিক্রয়ের বিরুদ্ধে আন্দোলন করেছিল। গঙ্গাসাগরে সন্তান বিসর্জন, তারা একটা কুপ্রথা ছিল, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন, এবং অন্তর্জলী যাত্রার বিরুদ্ধে আন্দোলন করেছিল। জাতিভেদ প্রথা ও রামমোহনের বজ্র সূচি গ্রন্থ প্রকাশ করেছিলেন, যুক্তি দিয়ে যে জাতিভেদ প্রথার যে অসারত্ব সেটা প্রমাণ করেছিলেন যুক্তি দিয়ে। আর যুক্তি ও ওনার যে ক্ষমতা, পাণ্ডিত্য, এইসব দেখেই তো ওনাকে রাজা উপাধি দেওয়া হয়েছিল। ওনার যে যুক্তি এবং তার যে পাণ্ডিত্য ছিল, এই জন্যে রাজা উপাধি দিয়েছিলেন। কে দিয়েছিলেন? দ্বিতীয় আকবর, তাই তো? দ্বিতীয় আকবর, স্যার দেবাশিস, তাই তো? দেবাশিস, দ্বিতীয় আকবর উনি এই উপাধি দিয়েছিলেন। আর সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে ওনার যে অবদান ছিল, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করা যেটা দরকার, সেটা জাতীয় সাহিত্য গঠনে রামমোহনের ভূমিকা, সেটা আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি তার ভূমিকা। আর শিষ্যদের কাছে যে ভক্তি, আমাকে ভক্তি করো, শ্রদ্ধা করো, এটা ঠিক নয়। যুক্তি দিয়ে, যুক্তি চেয়ে, এই ভক্তি চেয়ে যুক্তি দিয়েছেন, যুক্তি চেয়েছেন বেশি করে তিনি শিষ্যদের কাছে। পুরাণ, বাইবেল, বেদান্ত, উপনিষদ, এইসব তিনি অনুবাদ ও প্রচার করেছিলেন, আর বিজ্ঞানের অন্বেষণও করেছিলেন। আর তিনি আরবি ও ফার্সি এই দুটো ভাষাই ব্যবহার করেছেন। তার প্রথম বই একেশ্বরবাদীদের প্রতি উপহার হিসেবে যেটা বলা হয়, যে তোহফাত উল মুহাহিদ্দিন, এই গ্রন্থটা আরবি ও ফার্সি ভাষায় রচিত হয়েছিল। আর রামমোহন তার যে আন্দোলন, তার সমগ্র জীবনব্যাপী যে আন্দোলন এটা করেছিলেন, 4টে পথ উনি বেছে নিয়েছিলেন। 4টে পথ কি কি, এগুলো আমি শেষ করবো। এক হচ্ছে পত্র পত্রিকা প্রকাশ করে সাধারণ লোক যাতে বুঝতে পারে, সাধারণ জন যাতে বুঝতে পারে, সেইরকম কিছু বই লিখেছিলেন। পত্র পত্রিকার সঙ্গে কিছু বই উনি লিখেছিলেন। দ্বিতীয় কি, আলাপ আলোচনা ও তর্ক বিতর্ক করে কোন বিষয়ের উপর উনি আলোকপাত করেছিলেন। 3 কি, বড় বড় সভা সমিতি গঠন করেছিলেন, প্রয়োজন মনে করেছিলেন বড় বড় সভা করতে হবে, সমিতি করতে হবে। আর 4 নম্বর কি, শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন। শিক্ষার প্রসার, সেটা ইংরেজি শিক্ষার প্রসার, হিন্দু কলেজ প্রতিষ্ঠা, অ্যাংলো হিন্দু যেটা স্কুল, অন্যান্য স্কুল করেছিলেন। আর ধর্ম সংস্কার, এই ক্ষেত্রে আমরা জানি আত্মীয় সভা, ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা, সমাজ সংস্কার। তো খ্যাতি, যশ, পাণ্ডিত্য, যুক্তি, এই নিরিখে, এইসবের নিরিখে তিনি আমাদের কাছে রাজা রামমোহন রায়। এবার আমরা চলে যাব উপস্থিত, মঞ্চে উপস্থিত যারা আছেন উপদিষ্ট হয়ে, তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা একটু নিচে যাবেন। আমাদের প্রধান যে আমাদের আজকের অনুষ্ঠানের যে প্রধান জিনিস, অবয়ব মূর্তি উন্মোচন এবং আমাদের একান্ত প্রিয় শিশুদের জন্য যে উদ্যান, তার উদ্বোধন। চলো রাজা রামমোহন রায়ের যে মূর্তি, সেই মূর্তির শুভ উদ্বোধনের জন্য অনুষ্ঠান, যিনি স্বাগত ভাষণ অনুষ্ঠানের পরে সেই মূর্তি এবং শিশুত্থান যে পাঠ, সেই পাঠ উদ্বোধন করবার জন্য সকলে একসঙ্গে পঞ্চম নিচের দিকে রওনা দেওয়া হয়েছে।
আমরা দেখাবো সেই ছবি, সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুকে যে লাইভ ছবি। এই যে শিশু উদ্যান পার্ক, এই শিশু উদ্যান পার্কের কিন্তু উদ্বোধন হবে। তার সঙ্গে সঙ্গে এখানে রাজা রামমোহনের যে মূর্তি, সে মূর্তির শুভ উদ্বোধন। মোবাইলটা পকেটে ঢুকি না ফোনটা তোমার রেকর্ড মারা হ্যাঁ ঠিক এইদিকে থেকো না, এদিকে চলে এসে, এইদিকে চলে এসে, আগে দিকে চলে এসে। রাখো জেলে রেডি করে মোমবাতিটা জেলে রেডি করে আসুন আসুন। কেটে রাজা রামমোহন রায়ের পূর্ণ অবয়ব সম্মানীয় অধ্যক্ষ আমি প্রদীপ আমি অধ্যক্ষ সঙ্গে আছেন ডক্টর পরেশচন্দ্র দাস মহাশয়, আছেন সম্মাননীয় বিধায়ক উৎসুরা বিধানসভা, আছেন দেবাশিস শেঠ রামমোহন দলেশ্বর, আছেন জয়েন্ট সাহেব যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক খানাকুল এক সম্মাননীয় প্রদীপ কুমার সাহা মহাশয়, এনে অন্যান্য অতিথিবর্গ। বাজারে নিয়ে মালাগুলো এটা উন্মোচন করে জ্ঞানের প্রদীপ সকালে করতালি দিয়ে মধ্য দিয়ে আজকে রাজা মহারাজ আমাদের প্রবুদ্ধ
প্রভুতানন্দ মহারাজ জয়রামবাটি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সম্মানীয় ভারতপতি রাজা রামমোহন রায়ের জয়, ভারতপতি বিশ্বপতি রাজা রামমোহন রায়ের জয়, জয়তু রামমোহন, জয়তু রামমোহন, জয়তু রামমোহন। মানদান করছেন ত্রিপুরার বিধানসভার সম্মাননীয় সদস্য বিমান ঘোষ মহাশয়। ব্রাহ্মণের পূর্ণাঙ্গ মাল্যদান করছেন উত্তরা বিধানসভার সম্মাননীয় সদস্য বিমান ঘোষ মহাশয়। এবার ব্রাহ্মণ গবেষক দেবাশিস সেন তিনি ব্রাহ্মণের এবার আমাদের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক খানাকুল এক সম্মানীয় প্রদীপ কুমার সাহা মহাশয় ব্রাহ্মণকে মাল্যদান করছেন। আমরা দেখাবো ঠিক রামমোহন রায়ের যে মূর্তি রয়েছে ঠিক তার পাশেই কিন্তু শিশু উদ্যান যে পার্ক, এখানে সমস্ত শিশুরা খেলাধুলা করতে পারবে। সেই শিশু উদ্যান পার্ক ঠিক তার অপোজিটেই কিন্তু রাজা রামমোহনের মূর্তি। পঞ্চায়েত অফিসের সামনে রামমোহন এক গ্রাম পঞ্চায়েত। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে লাইভ ছবি। এটা 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 করবেন না।
এটা রামায়ণের মূর্তি উদ্বোধনের পর বাচ্চাদের জন্য যে শিশু উদ্যান পার্ক, সেই পার্কেরও ফি থেকে একটা শুভ উদ্বোধন হবে। উপস্থিত আছেন বিশিষ্ট মাস্টারমশাই পরেশচন্দ্র দাস, খানাকুল 1 সমষ্টি উন্নয়নের যুগ্ম আধিকারিক সহ কুশলা বিধায়ক বিমান ঘোষ ও ব্রাহ্মণ গবেষক দেবাশিস শেঠ সহ বিশিষ্ট সমাজসেবী ও প্রশাসনিক ব্যক্তিরাও উপস্থিত রয়েছেন। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। দেখছেন আর ওইটা পড়াবে না? মেয়েটা কই পাপিয়া? পাপিয়া মেয়ে কই? না না বসো বসো বসো। ওকে আপনারা দেখছিলেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুকে সেই লাইভ ছবি। সমস্ত খবর সবার আগে দেখতে অবশ্যই চোখ রাখুন। রাজা রামমোহন রায়ের মূর্তি উদ্বোধন ইতিমাত্রায় পর্ব শেষ হলো এবং শিশু উদ্যান পার্কও যে উদ্বোধনী অনুষ্ঠান ছিল সেটিও শেষ হলো। আপনারা দেখছিলেন এখন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে খানাকুলের ব্রাহ্মণ 1 গ্রাম পঞ্চায়েতের সামনে যে আজকের যে রাজা রামমোহনের মূর্তি উদ্বোধনের যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠান। সমস্ত খবর দেখতে সবার আগে অবশ্যই চোখ রাখুন সংবাদ সম্মেলন। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।